আচ্ছা, দেখেন আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে এতদিন আপনাদেরকে যে অঙ্কগুলো দেখিয়েছিলাম সেগুলোতে ক্যাশ ইনফ্লোস গুলো ছিল হচ্ছে ডিফারেন্ট অ্যামাউন্টের। এক এক বছর এক এক অ্যামাউন্টের টাকা ইনফ্লোস হয়েছিল। কিন্তু আজকের অঙ্কটায় দেখবেন যে প্রত্যেকটা বছরই একই ক্যাশ ইনফ্লোস হচ্ছে। যে প্রজেক্ট হ্যাভ দ্য ফলোইং ক্যাশ ফ্লোস পিরিয়ড 0, 1, 2, 3, 4। 0 বছরে দেখাচ্ছে 1 লক্ষ টাকা। 0 বছরে 1 লক্ষ টাকা মানে হচ্ছে সে বিনিয়োগ করেছিল বা তার এনসিও হচ্ছে 1 লক্ষ টাকা। নিষ্ক্যাপ নিস নিট ক্যাশ আউটলে হচ্ছে তার 1 লক্ষ টাকা। আর প্রতি বছর তার 50,000 টাকা করে ক্যাশ ইনফ্লোস হয়েছে। শেষে বলে দেওয়া আছে স্যালভেজ ভ্যালু এন্ড অফ ফোর্থ ইয়ার ইজ 5,000 টাকা। 4 বছর পরে সে যে ইনভেস্ট করেছিল ওইটাকে বিক্রি করার পরে সে 5,000 টাকা পেল। এবং আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে, 1 নম্বরে হচ্ছে পে ব্যাক পিরিয়ড আর দ্বিতীয় নম্বরে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো এখানে দেখেন আরেকটা জিনিস, এতদিন আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলোতে যে মানগুলো দেওয়া ছিল সেগুলো হচ্ছে সিএফ বিটি। আমরা তখন কি করতাম, সিএফ বিটি থেকে সিএফ এটি তে কনভার্ট করার জন্য একটা 7 কলাম বিশিষ্ট টেবিল ইউজ করতাম। কিন্তু আজকে হচ্ছে আমাদের ডিরেক্টলি সিএফ এটি দেওয়া আছে। তার মানে আমাদের আর কিছু করতে হচ্ছে না যে সিএফ বিটি থেকে সিএফ এটি পর্যন্ত যেতে এই টেবিলটা ইউজ করতে হচ্ছে না। তো প্রথম ক্যালকুলেশনটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড। তো যখন হচ্ছে প্রতি বছরই ক্যাশ ইনফ্লোস গুলো সেম থাকবে, যে এখানে দেখা যাচ্ছে প্রতি বছরই হচ্ছে 50,000 টাকা করে ক্যাশ ইনফ্লোস হয়েছে, প্রথম বছরেও 50, দ্বিতীয় বছরে, তৃতীয় বছরে, চতুর্থ বছরে, চতুর্থ 4টা বছরেই 50,000 টাকা করে হয়েছে। এই ক্ষেত্রে পে ব্যাক পিরিয়ড বের করা খুবই সহজ। যে ক্যালকুলেশন অফ পে ব্যাক পিরিয়ড, এনসিও বাই হচ্ছে সিএফ এটি। এনসিওর সূত্র আমরা জানি হচ্ছে টোটাল কস্ট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। কিন্তু আমাদের এই অঙ্কে কিন্তু কোনো ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া নাই। তার মানে এই যে টোটাল কস্ট প্রথম বছরে যে 1 লক্ষ টাকা হয়েছে এইটাই হচ্ছে আমাদের এনসিও। তো এনসিও কে ভাগ করতে হবে সিএফ এটি দিয়ে। তো আমাদের প্রতি বছরের সিএফ এটি হচ্ছে 50,000 টাকা, তাই আমরা কি করলাম, এনসিও কে সিএফ এটি 50,000 টাকা দিয়ে ভাগ করলাম। ভাগ করলে 2 ইয়ার্স আছে আসতেছে, এইটাই হচ্ছে আমাদের পে ব্যাক পিরিয়ড। আমরা কি সবাই পে ব্যাক পিরিয়ডের ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি? রেসপন্স করবেন। জি হ্যাঁ, ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা, এর পরে যেটা যেটা ক্রিটিক্যাল ওইটা হচ্ছে বোঝানোর জন্য আজকেরটা করা। সেটা হচ্ছে দেখেন, আপনারা এখানে প্রত্যেকেই হচ্ছে রেগুলার ক্লাস করছেন। তাই আমি এখানে যে কাউকে জিজ্ঞাসা করবো, এই যে দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টটা চেয়েছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো এখানে আমি একজনকে জিজ্ঞাসা করি, আব্দুল্লাহ ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। আচ্ছা, ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করার জন্য আমাদের কয়টা এনপিভি দরকার হয় বা কয়টা পিভি পিভি ফ্যাক্টরের মান দরকার হয় বলেন তো? দুইটা। দুইটা দরকার হয়। কিন্তু আমাদের এই অঙ্কে কি একটাও পিভি ফ্যাক্টরের মান দেওয়া আছে? না। যদি কখনো অঙ্কে এরকম আসে, আমরা তো জানি যে অঙ্কে একটা পিভি ফ্যাক্টরের মান দেওয়া থাকে, ওইটা দিয়ে হচ্ছে আমরা এনপিভি ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করার পরে দেখি যে ওইখানে কি পিভি ফ্যাক্টরের মানটা পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। যদি পজিটিভ হয় তাহলে আমরা পরে একটা নিজেরা ধরে নিয়ে সেটাকে নেগেটিভ তৈরি করি। আর যদি নেগেটিভ হয় সেটাকে আমরা নিজেরা ধরে নিয়ে পজিটিভ এনপিভি বের করি। কিন্তু এই অঙ্কে কিন্তু কোনো পিভি ফ্যাক্টরই দেওয়া নাই। কিন্তু আবার আমাদের রিকোয়ারমেন্টে বলে দিয়েছে যে ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে। যদি কখনো প্রশ্নে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, সেই ক্ষেত্রে আমাদের দুইটা রেটই নিজেদেরকে ধরে নিতে হবে। আমাদের দুইটা এনপিভি দরকার হয় আইআরআর নির্ণয় করার জন্য। এই যে আইআরআর নির্ণয়ের ক্ষেত্রে দেখেন, দুইটা এনপিভি, দুইটা রেট দরকার হয়, কিন্তু আমাদের অঙ্কে একটা রেটও দেওয়া নেই। যদি কখনো এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন আমাদের দুইটা এনপিভি আমাদের নিজেদেরকেই ধরে নিতে হবে। আমি কি বিষয়টা সবাইকে ক্লিয়ার করতে পারলাম? একটু রেসপন্স করবে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে আমরা অঙ্কে চলে যাই। তো আমরা জানি যে আইআরআর বের করার সূত্র হচ্ছে এল প্লাস এনপিভি এল মাইনাস এনপিভি বাই হচ্ছে এনপিভি এল মাইনাস এনপিভি এইচ ইন্টু
এইচ মাইনাস এল, লোয়েস্ট রেট হাইয়েস্ট রেট। তো আমাদের এখানে কোনোটাই দেওয়া নেই, প্রথমে হচ্ছে আমাদের টেবিলটা করতে হবে, টেবিল ফর ক্যালকুলেশন। তো দেখেন, আচ্ছা এটা আমি একটু উপরে উঠাই দিই। আচ্ছা, দেখেন প্রথমে হচ্ছে আমরা হচ্ছে পূর্বের এইখানে চলে যাই। আমাদের আইআরআর নির্ণয় করতে হবে, তো এনপিভি তো দুইটার জন্য বের করতে হবে, তো প্রতি এনপিভির জন্য দুইটা করে কলাম যুক্ত হবে, আমাদের একটা পিভি ফ্যাক্টর লাগবে আর একটা হচ্ছে পিভি অফ সিএফএটি লাগবে। আমাদের অঙ্কে সিএফএটি দেওয়া আছে, তাই আমাদের এই 7টা কলাম করতে হচ্ছে না, কিন্তু অ্যাডিশনাল কলাম করতে হবে, কারণ হচ্ছে আমাদের আইআরআর নির্ণয় করতে হবে। তো আইআরআর নির্ণয় করার জন্য দুইটা এনপিভি দরকার হয়। তো এনপিভির জন্য হচ্ছে প্রথমে পিভি ফ্যাক্টর, পিভি অফ সিএফএটি, আবারও একটা এনপিভির জন্য আবারও একটা পিভি ফ্যাক্টর এবং সিএফএটি নিতে হবে। তাহলে দুইটা দুইটা 4টা কলাম অ্যাড করতে হবে। ওই কারণে হচ্ছে আমাদের এইখানে এক্সট্রা আরো 4টা কলাম অ্যাড করা হয়েছে। আর ইয়ার এবং সিএফএটি এটা তো কোশ্চেনেই দেওয়া ছিল। আমরা কি কলাম নেওয়ার হিসাবটা কি সবাই বুঝতে পেরেছি যে কিভাবে কলামটা কাউন্ট করতে হবে? একটু রেসপন্স করবেন, বুঝতে না পারলে আমি আবার বুঝিয়ে দিব। আরেকবার বলেন ভাই। একবার একটু বলেন। দেখেন, আমাদের এই অঙ্কে ইয়ার দেওয়া আছে, ইয়ার বা পিরিয়ড। আচ্ছা, এখানে আমি সহজ করে ইয়ার লিখে দেই। ইয়ার দেওয়া আছে এবং সিএফ এটি দেওয়া আছে, এবং আমাদের বের করতে বলছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। আমরা জানি ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে গেলে দুইটা এনপিভি দরকার হয়, একটা পজিটিভ এনপিভি, একটা নেগেটিভ এনপিভি। তো এনপিভি নির্ণয় করতে গেলে আমরা দুইটা দুইটা এডিশনাল কলাম দরকার হয়, একটা হচ্ছে পিভি ফ্যাক্টর আর একটা হচ্ছে পিভি অফ সিএফএটি। এটা হচ্ছে প্রশ্নে দেওয়া থাকে, কিন্তু আমাদের প্রশ্নে আজকে দেওয়া নাই। এবং আইআরআর নির্ণয় করতে গেলে অ্যাডিশনাল একটা এনপিভি হচ্ছে আমরা তৈরি করে নিই, যে অঙ্কে যেই ফ্যাক্টরটা দেওয়া থাকে সেটা থেকে, সেটা যদি পজিটিভ আসে তাহলে নেগেটিভ এনপিভি বের করার জন্য একটা ধরে নেই, আর যদি নেগেটিভ আসে তাহলে পজিটিভ বের করার জন্য একটা ধরে নেই। তো আমাদের এই অঙ্কে কোনোটাই দেওয়া নেই, কিন্তু আমাদের তো দুইটা এনপিভি বের করতে হবে। এই কারণে অঙ্কে যেটা আমরা অঙ্কে যেটা থাকতো যেই রেটটা, সেটার জন্য একটা ধরবো, সেটার জন্য দুইটা কলাম দরকার হবে, একটা হচ্ছে পিভি ফ্যাক্টর আর একটা হচ্ছে পিভি অফ সিএফএটি। এবার আর একটা হচ্ছে আইআরআর এর জন্য, আর দুইটা। আর দুইটা হচ্ছে, প্রথমটা আমরা ক্যালকুলেশন করে দেখবো যে এখানে প্লাস হচ্ছে নাকি মাইনাস হচ্ছে। ওইটার আলোকে হচ্ছে আমাদের আর দুইটা রেট নিতে হবে, আর একটা রেট নিতে হবে, পিভি ফ্যাক্টর এবং পিভি অফ সিএফএটি। এই এর জন্য হচ্ছে আরো দুইটা দুইটা 4টা কলাম অ্যাড করতে হবে। এবং এইখানে তো একটা ইয়ার এবং সিএফএটি, এই দুইটা তো আছেই, তাহলে 4টা আর দুইটা 6টা, মোট হচ্ছে 6 কলাম বিশিষ্ট একটা কলাম তৈরি করা হবে, টেবিল তৈরি করা হবে। আমরা কি 6টা কলামের হিসাবটা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ ভাইয়া। একটু রেসপন্স করবেন। আচ্ছা, এবার দেখেন, আমরা এতদিন যেই ক্যালকুলেশন গুলো করেছিলাম ওইটা প্রতি বছরের জন্যই ইন্ডিভিজুয়াল ভাবে করেছিলাম, আলাদা আলাদা করে। কিন্তু এইখানে হচ্ছে আমাদের প্রতি বছরের ক্যাশ ইনফ্লোস গুলো হচ্ছে সেম। এই কারণে হচ্ছে আমরা একসঙ্গেই হচ্ছে ক্যালকুলেশনটা করব। তো একসঙ্গে ক্যালকুলেশন করতে হলে আমাদের যে 1 থেকে 4 বছরের এখানে ক্যাশ ইনফ্লোস গুলো দেওয়া আছে, এটার জন্য রেটটা আমাদের আলাদা করে বের করে নিতে হবে। আলাদা করে কিভাবে বের করব? এখানে দেখেন, ওয়ার্কিংস এ পিভি ফ্যাক্টর আমরা কিন্তু প্রথমেই জানি যে আইআরআর করতে গেলে দুইটা পিভি ফ্যাক্টর লাগে। আমাদের একটাও দেওয়া নেই, সেই কারণে আমরা দুইটাই হচ্ছে ধরে নিচ্ছি নিজেদের মতো করে। তো একটাকে ধরলাম হচ্ছে 10%। তো প্রথমে 10% ধরে আমরা কাজ করব। তো 10% ধরে, যেহেতু প্রতি বছরই হচ্ছে ক্যাশ ইনফ্লোস গুলো সেম, ওই কারণে হচ্ছে এই সূত্রটা ইউজ করে আমাদের একটা রেট বের করে নিতে হচ্ছে। সূত্রটা হচ্ছে 1 - 1/r⁴ বাই হচ্ছে আর। এখানে আর এর মান হবে হচ্ছে 10%, আর এন এর মান হবে হচ্ছে 5। 5 না, যে বছর থাকবে সেই কয় বছর, এখানে 4 বছরের আছে, এই কারণে হচ্ছে এখানে 4 দেওয়া হয়েছে এন এর মান। তো এইভাবে ক্যালকুলেশন করলে আমাদের 1 থেকে 4 বছরের প্রত্যেকটা যোগ করে হচ্ছে আমাদের 3.1699 আসে। আমরা কি এই রেটটা ক্যালকুলেশন করা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। 10% অনুযায়ী হচ্ছে আমাদের এই এইভাবে রেটটা বের করতে হবে। এবার রেট বের করার পরে আমরা কি করলাম, 50,000 টাকার এই রেট অনুযায়ী গুণ করলাম, গুণ করলে আমাদের 1,58,495 টাকা হলো। এবার আমাদের অঙ্কে দেখেন দেওয়া ছিল স্যালভেজ ভ্যালু এন্ড অফ 4 ইয়ার ইজ 5,000 টাকা। 4 বছর শেষে আমাদের যে স্যালভেজ ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 5,000 টাকা। তো স্যালভেজ ভ্যালুর জন্য কিন্তু হচ্ছে আমাদের
আলাদা পিভি ফ্যাক্টরটা বের করে নিতে হবে। তো পিভি ফ্যাক্টরের ইন্ডিভিজুয়াল সূত্রটা ছিল এইটা, যেটা দেখেন আমি একটু আপনাদের এখানে ইনক্লুড করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওয়ান প্লাস আর টু দ্য পাওয়ার হচ্ছে এন। দেখেন, আমাদের স্যালভেজ ভ্যালুটা আমরা কবে পেয়ে থাকি? যে সারা 4 বছর হচ্ছে আমরা ইউজ করলাম মেশিনটা, ইউজ করার পরে 4 বছর পরে যখন আর মেশিন দিয়ে কাজ হচ্ছে না, তখন ওই অকেজো মেশিনটাকে আমরা 5,000 টাকায় বিক্রি করে দিচ্ছি। তাহলে বিক্রি করতেছি কততম বছরে বলেন তো? চতুর্থ নম্বর বছরে। এটা কি সবাই বুঝতে পারছেন যে বিক্রয়টা হচ্ছে চতুর্থ নম্বর বছরে? জি ভাইয়া। আচ্ছা, যেহেতু চতুর্থ নাম্বার বছরে হচ্ছে, তাই স্যালভেজ ভ্যালুর উপরে যে পিভি ফ্যাক্টরটা কাটা হবে, এটা শুধুমাত্র চতুর্থ বছরের জন্যই আলাদা করে বের করতে হবে। তো আলাদা করে বের করার জন্য 1/1 + r⁴ এখানে আর এর মান হচ্ছে 10% এবং এন এর মান হচ্ছে 4। এটা করলে এই রেটটা আসে 0.8630। তো এই স্যালভেজ ভ্যালুর জন্য আলাদা এই রেটটা বের করে এটা ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের স্যালভেজ ভ্যালু ছিল হচ্ছে 5,000 টাকা। তো আমরা কি করলাম, 5,000-এর সঙ্গে এটা গুণ করে একটা অ্যামাউন্ট বের করলাম। এবার আমরা জানি যে এনসিও বের করার সূত্র হচ্ছে টিভি থেকে এনসিও কে বাদ দিতে হয়। যারা গত ক্লাস করেছেন এবং গত ক্লাসের এইচডব্লিউ গুলো করেছেন, তারা জানেন যে এনসিও বের করার সূত্র হচ্ছে টিপিভি থেকে এনসিও কে বাদ দিতে হয়। তো টিপিভি হচ্ছে আমাদের এখানে 1,58,495, আর স্যালভেজ ভ্যালুর জন্য হচ্ছে 3,415। এই দুইটাকে যোগ করলে হয় 1,61,910। এবং আমাদের এনসিও ছিল হচ্ছে 1,00,000 টাকা। তো আমরা কি করলাম, এটা থেকে টিপিভি থেকে এনসিও কে বাদ দিলে আমরা এনপিভি পেলাম। এটা কি পজিটিভ এনপিভি পেলাম নাকি নেগেটিভ এনপিভি পেলাম, একটু সবাই বলবেন তো। পজিটিভ। পজিটিভ পেয়েছি। তো যেহেতু আমরা পজিটিভ পেয়েছি, এখন আমাদের কি কোন এনপিভি বের করতে হবে? নেগেটিভ। নেগেটিভটা বের করতে হবে, কারণ আমরা জানি যে আইআরআর নির্ণয় করতে গেলে দুইটা এনপিভি দরকার হয়, একটা হচ্ছে পজিটিভ এনপিভি আর একটা হচ্ছে নেগেটিভ এনপিভি দরকার হয়। তো আমরা পজিটিভ এনপিভি পেয়েছি, এখন আমাদের নেগেটিভ এনপিভি বের করতে হবে। তো 10%-এ আমাদের এনপিভি এসেছে পজিটিভ। তার মানে এখন কি করতে হবে, খরচকে আরো বাড়াতে হবে যাতে আমাদের এনপিভিটা মাইনাস হয়। তো আমরা জানি যে খরচ বাড়াতে হয় 3 গুণ অথবা 4 গুণ। তো আমরা 4 গুণ বাড়িয়ে ফেললাম। 10% ধরেছিলাম, এবার 40%-এ হিসাব করব। তো 40% ওয়াইজ হচ্ছে প্রথমে আমাদের 4 বছরের জন্য পিভি ফ্যাক্টরটা আলাদা করে বের করতে হবে। তো সেম একই সূত্র অনুযায়ী, শুধুমাত্র যেখানে পূর্বে 10% ছিল এখন সেখানে 40% ধরে ক্যালকুলেশন করা হলো। ক্যালকুলেশন করলে আসলে হচ্ছে 1.8492। এবার এই অনুযায়ী হচ্ছে আমরা এই যে নতুন পিভি ফ্যাক্টরের ঘরে ওই মানটা বসালাম। 1 থেকে 4 বছর 50,000 টাকা করে আমাদের ক্যাশ ইনফ্লোস ছিল। এটাকে গুণ করলে আমাদের হলো হচ্ছে 4 বছর ধরে আমরা পেলাম হচ্ছে 92,460 টাকা। এবং বছর শেষে, শেষ বছরে আমাদের কাছে স্যালভেজ ভ্যালু ছিল হচ্ছে 5,000 টাকা। এটাও সেম একই সূত্রটা ইউজ করতে হবে। এইখানে সেম সূত্রটাই হচ্ছে এখানে ইউজ করতে হবে। তো ইউজ করলে শুধুমাত্র যেখানে আমরা 10% ধরেছিলাম, এখানে সেখানে আমরা ধরবো হচ্ছে 40%। 40% ধরে এবং এন এর মান হচ্ছে 4 ধরবো। 4 ধরলে আমাদের এই ক্যালকুলেশনটা হয়ে যাবে। ক্যালকুলেশনটা হয়ে গেলে আমাদের এইখানের মান আসতেছে 0.2603। এটা হচ্ছে শুধুমাত্র চতুর্থ নম্বর বছরে 40% অনুযায়ী পিভি ফ্যাক্টরের মান। তো এটা অনুযায়ী এখন আমরা কি করব, এই 5,000 টাকাকে এটার সঙ্গে গুণ করলে হয় 1,302 টাকা। এবার হচ্ছে আমাদের এনসিও বের করতে হবে। তো এনসিও বের করার সূত্র হচ্ছে টিপিভি মাইনাস এনসিও। এনপিভি বের করার সূত্র হচ্ছে, তো টিপিভি আমাদের এইখানে এসেছে 93,762। এবং
সেখান থেকে আমরা লেস করে দিলাম এনপিভি। এনসিও ছিল হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা বাদ দিলে আমাদের এবার যেই এনপিভিটা আসলো সেটা হচ্ছে -6,238। তাহলে আমরা কি পজিটিভ এবং নেগেটিভ দুইটা এনপিভি কি আমরা পেয়ে গেলাম? একটু রেসপন্স করবেন। আর এই ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পেরেছেন? বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবেন, আমি আবার বুঝিয়ে দিব। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমরা পজিটিভ এনপিভি পেয়ে গেলাম, নেগেটিভ এনপিভি পেয়ে গেলাম, পিভি ফ্যাক্টর আমরা দুইটা ধরে নিলাম। এবার হচ্ছে আমাদের আলটিমেটলি আমাদের সূত্রে চলে যাব। তো আইআরআর নির্ণয়ের সূত্র ছিল হচ্ছে এল প্লাস, মানে হচ্ছে লোয়েস্ট রেট প্লাস হচ্ছে এনপিভি, লোয়েস্ট রেটের এনপিভি। লোয়েস্ট রেটের এনপিভি কত ছিল আমাদের? এখানে একটা 10%, একটা 40%। তো 10% হচ্ছে লোয়েস্ট রেট, এবং লোয়েস্ট রেটের এনপিভি ছিল হচ্ছে 61,910। তো আমরা কি করলাম, 10% এল এর জায়গায় 10%-এর মান বসালাম, এনপিভি এল এর জায়গায় 61,910 বসালাম। এরপরে এনপিভি এল মানে লোয়েস্ট রেটের এনপিভি, যেটা এইমাত্রই দেখলাম যে 61,910, ওই অনুযায়ী 61,910 বসালাম, সূত্রের মাইনাস বসালাম। এবার এনপিভি এইচ, আমাদের হাইয়েস্ট রেট ছিল হচ্ছে 40%, এটার এনপিভি ছিল -6,238। তো আমরা এখানে সূত্র অনুযায়ী -6,238 বসালাম ইন্টু এইচ, মানে হচ্ছে হাইয়েস্ট রেট। আমাদের হাইয়েস্ট রেট ছিল হচ্ছে 40%। আমরা কি করলাম, 40% থেকে লোয়েস্ট রেট কে মাইনাস করলাম। লোয়েস্ট রেট ছিল হচ্ছে আমাদের 10%। তো মাইনাস করার পরে এবার আমরা ক্যালকুলেশন করলে যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের আইআরআর। তো আমাদের আইআরআর আসলো হচ্ছে 37.25%। আমি কি সবাইকে বুঝাতে পারলাম এতটুকু? সবাই একটু দেখেন তো, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। সবাই কি বুঝতে পারছেন? রেসপন্স করবেন, বুঝতে না পারলেও রেসপন্স করবেন। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমার কিন্তু আজকের ক্লাস কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। তাই এখন আমি সবাইকে একটু জিজ্ঞাসা করি যে কে কিরকম বুঝতে পারছে। প্রথমে আব্দুল্লাহ ভাই, একটু শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনি কি বুঝতে পারছেন আজকের ক্যালকুলেশনটা কিভাবে কি করানো হলো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এতদিন হচ্ছে আমরা অঙ্ক করেছিলাম যে এখানে আমাদের ক্যাশ ইনফ্লোস গুলো ছিল ডিফারেন্ট অ্যামাউন্টের। আজকের অঙ্কটায় ক্যাশ ইনফ্লোস গুলো হচ্ছে সবটা প্রতি বছরই হচ্ছে সেম, 50,000 টাকা করে। তো সেম হলে পে ব্যাক পিরিয়ড নির্ণয় করাটা খুবই সহজ, যে এনসিও বাই সিএফ এটি দিয়ে আমরা করে ফেললাম। কিন্তু যখন ডিফারেন্ট হয় তখন কিন্তু আমাদের অন্য সূত্র অ্যাপ্লাই করতে হয়, যে এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। কিন্তু কমন আসলে যখন প্রতি বছরই সমান হয় তখন হচ্ছে আমাদের এই সিম্পল সূত্রটা ইউজ করলে হয়ে যায়। এবার দ্বিতীয় হচ্ছে আমাদের আইআরআর নির্ণয় করতে হবে। তো আইআরআর নির্ণয়ের ক্ষেত্রে যদি কমন আসে, প্রতি বছরই যদি একই অ্যামাউন্ট আসে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ভাবে ওয়ার্কিং করে এই রেটটা বের করে নিতে হয়। আচ্ছা, আমি আরেকটু ভাইয়া, জিজ্ঞাসা করি। হ্যাঁ বলেন। এই পিভি ফ্যাক্টর কি আমার ইচ্ছা মতন পার্সেন্ট নিতে হবে? ইচ্ছা মতন বলতে হচ্ছে এই অঙ্কে কোনো পিভি ফ্যাক্টর দেওয়া নেই। আমরা এর আগে যে অঙ্কগুলো হ্যাঁ, করেছিলাম সেই অঙ্কে একটা পিভি ফ্যাক্টর দেওয়া থাকতো। একটা যেটা দেওয়া থাকতো হ্যাঁ, আমরা প্রথমে ওইটা নিয়ে ক্যালকুলেশন করতাম। ওইটা নিয়ে মনে করেন এই অঙ্কে যদি 10%, এখানে যদি লেখা থাকতো যে হ্যাঁ। পিভি ফ্যাক্টর হচ্ছে 10%, দেখেন আমি একটু লিখে দেখাই দরকার হলে। দ্য প্রজেক্ট হ্যাজ পিভি ফ্যাক্টর 10%, সাপোজ ধরে নেন এখানে এই লেখাটা লেখা আছে। পিভি ফ্যাক্টর তো ডিরেক্টলি বলা থাকে না, বলা থাকে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। ধরেন এই অঙ্কে এইভাবে বলে দেওয়া আছে যে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 10%। তো 10% প্রশ্নেই বলে দেওয়া আছে, তো প্রশ্নের এই অনুযায়ী হচ্ছে আমি প্রথমটা ক্যালকুলেশন করে দেখব এবং এনপিভিটা দেখবো যে এটা কি পজিটিভ বের হচ্ছে নাকি নেগেটিভ বের হচ্ছে।
তো প্রথমে আমি দেখলাম যে আমাদের অঙ্কে যেই পিভি ফ্যাক্টরটা দেওয়া আছে 10%, সেই অনুযায়ী করলে আমাদের এনপিভিটা হচ্ছে পজিটিভ বের হচ্ছে। তো আমাদের আইআরআর নির্ণয় করতে গেলে আমাদের একটা পজিটিভ এনপিভি দরকার হয় এবং একটা হচ্ছে নেগেটিভ এনপিভি দরকার হয়। তো প্রথমে পজিটিভ এনপিভি আমরা পেয়ে গেলাম, এখন কি করতে হবে, আমাদের নেগেটিভ এনপিভিটা দরকার হবে। তো 10%-এ যখন আমাদের পজিটিভ এনপিভি এসেছে, যখন খরচে আমাদের 10%, তখন যদি আমাদের পজিটিভ এনপিভি আসে তাহলে নেগেটিভ করতে গেলে আমাদের খরচটাকে বাড়াতে হবে। তো আমাদের খরচ বাড়ানোর নিয়ম হচ্ছে 3 গুণ থেকে 4 গুণ খরচ বাড়াতে হয়। তো আমরা 30%ও নিতে পারি, 40%ও নিতে পারি। তো আমরা হচ্ছে একটু সেফ জোনে খেলবো, এই কারণে সবসময় 4 গুণই বাড়াবো এবং 4 গুণই কমাবো। তো 10%-এ 4 গুণ বাড়লে হয় হচ্ছে 40%। এবার হচ্ছে আমরা ওই 40% নিয়ে ক্যালকুলেশন করলাম। তো ক্যালকুলেশন করলে দেখা গেল কি আমাদের এনপিভি মাইনাস ফিগারে চলে এসেছে, 6238। এবার আমরা পজিটিভ এনপিভিও পেয়ে গেলাম, নেগেটিভ এনপিভিও পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা আমাদের ক্যালকুলেশনটা করতে পারলাম। তো আমি আপনাদের এখানে দুইটা জিনিস দেখানোর জন্য আজকে এটা তৈরি করেছি, সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এখানে যদি অঙ্কে, এটা তো আমি এইমাত্র লিখে দিলাম, যদি অঙ্কে আপনাদের কোনো ডেট দেওয়া না থাকে, কিন্তু আপনাদেরকে যদি বলা হয় যে ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে, আপনারা তো দেখেই বুঝতে পারবেন যে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে হলে আমাদের দুইটা এনপিভি দরকার হয়। আর দুইটা এনপিভি দরকার হলে দুইটা পিভি ফ্যাক্টরের মান দরকার হয়। কিন্তু অঙ্কে তো একটাও দেওয়া নাই, এই ক্ষেত্রে আপনারা নিজেরাই দুইটা মান ধরে নেবেন। একসঙ্গে দুইটা মান মনে মনে ধরে নিবেন না, প্রথমে একটা মান ধরবেন, মনে করেন 10% নিলেন। 10% নিয়ে ক্যালকুলেশন করে দেখবেন যে এনপিভিটা কত আসলো। যদি পজিটিভ আসে তাহলে কি করতে হবে, পিভি ফ্যাক্টরটাকে বাড়াতে হবে। কিন্তু এখন যদি 10% নিয়ে এখানে যদি দেখতেন যে এখানে 61,000 প্লাস না এসে 61,000 মাইনাস চলে আসছে, যদি মাইনাস আসতো তাহলে কি করতেন? প্রিয়া বসু আপু, একটু বলেন তো। মাইনাস আসলে এখানে আছে, পজিটিভ করতে হতো তখন। পজিটিভ করতে হতো, পজিটিভ করতে হলে আমি কি করতাম, পিভি ফ্যাক্টরের মান কি বাড়াতাম নাকি কমাতাম? কমাতাম। কমাতাম, কারণ কি আমাদের 10%-এর খরচে যদি মাইনাস ফিগার চলে আসে, তাহলে এই খরচ, তাহলে খরচটাকে আরো কমাতে হবে, কমালে হচ্ছে আমাদের পজিটিভ মান আসবে। তো আমাদের এইখানে 10%-এ যে মানটা এসেছে সেটা হচ্ছে পজিটিভ মান এসেছে। তো আমাদের কি করতে হবে, খরচটাকে বাড়িয়ে নেগেটিভ মান নিয়ে আসতে হবে। তো আমরা খরচটাকে বাড়িয়ে দিলাম 4 গুণ, 4 গুণ বাড়িয়ে দিয়ে মাইনাস ফিগারটা নিয়ে আসলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আয়শা আক্তার আপু, আপনি কি বুঝতে পেরেছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? ভাই আমার জি ভাইয়া। টেবিলে একটু কনফিউশন আছে। টেবিলে কনফিউশন, আচ্ছা বলেন ভাইয়া, টেবিলে কোথায় বুঝতে পারেন নাই? টেবিলে এই যে চতুর্থ বছরে এখানে সালভেজ ভ্যালুর এইখানে যে পিভি ফ্যাক্টরটা নির্ণয় করছেন 0.6830, এইটা নির্ণয়টা আরেকটুখানি বলে দেন। এটা নির্ণয়টা আমি প্রথমে বলি, দেখেন আমরা যে এর আগের অঙ্কগুলো করেছিলাম, ওইখানে কি করেছিলাম, শেষের বছরের সঙ্গে স্যালভেজ ভ্যালু যোগ করেছিলাম, ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করেছিলাম। কিন্তু এইখানে কিন্তু আমাদের 1 থেকে 4 বছর একসঙ্গে হিসাব করেছে। তাহলে স্যালভেজ ভ্যালুজের জন্য হচ্ছে আলাদা হিসাবটা করতে হবে। তো আলাদা হিসাব করতে গেলে কি করতে হবে, যেহেতু শেষের বছরে আমি স্যালভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল যুক্ত করতাম, তাই হচ্ছে 4 বছরের রেট অনুযায়ী হচ্ছে আমার এই কাজটা করতে হবে, চতুর্থ নম্বর বছরের রেট অনুযায়ী। তো এইখানে যে 0.6830 আসলো, এটা কিভাবে আসলো, 1/1 প্লাস আর এর মান হচ্ছে 10%। আর এখানে যে এন এর মান হচ্ছে 4। যেহেতু আমাদের 4 বছর শেষে আমরা এই মেশিনটা বিক্রি করে দিচ্ছি এবং তার জন্য 5,000 টাকা সার্ভিস ভ্যালু পাচ্ছে, ওই কারণে এখানে এন এর মান হচ্ছে 4। তো এইখানে 1/1 প্লাস আর এ হবে হচ্ছে 10% এবং এন এর মান হবে হচ্ছে 4। এটা ক্যালকুলেশন করলে দেখবেন যে উত্তর আসতেছে 0.6830। এখন কি বুঝতে পেরেছেন ভাইয়া? হ্যাঁ, এখন বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কি কোনো কনফিউশন নেই? ফারজানা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন না? খাদিজা আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, আপনি কি আজকের পুরো অঙ্কটা বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া, আমার কোনো সমস্যা নেই।
আচ্ছা, তাহলে এবার আপনি আমাকে একটু রেসপন্স করবেন। এই যে আজকে আপনাদের জন্য যে এইচডব্লিউ টা তৈরি করা হলো, এটা দেখবেন, দেখে আমাকে একটু রেসপন্স করবেন যে এইটাই কিভাবে ক্যালকুলেশন করবেন। সবাই এটা দেখেন, 1 মিনিট সময় সবাই একটু দেখেন। দেখার পর আমি যে কাউকে কোশ্চেন করব, যে কোনো একজনকে কোশ্চেন করব যে কিভাবে কি করতে হবে। সে রেসপন্স করবে, ওই একটা রেসপন্সে সবার অনেকটা কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। 47 48 বাজে আমি 49 প্রশ্ন করব, আপনারা সবাই কোশ্চেনটা দেখেন ভালো করে। আচ্ছা, সোমাইয়া আফরিন আপু, আপনি কি আমার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ আপু, আপনি প্রশ্নটা কি বুঝতে পেরেছেন সম্পূর্ণ? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখানে তাহলে আপনার ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে গেলে কি কি করতে হবে আমাকে একটু বলেন তো। ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে গেলে টেবিল করে এনপিভি বের করতে হবে, প্লাস মাইনাস ওইটা, তারপর সূত্র করে বের করতে হবে। পিভি ফ্যাক্টর আমাদের হচ্ছে আইআরআর নির্ণয় করতে গেলে দুইটা এনপিভি দরকার হয়। তো দুইটা এনপিভির জন্য তো দুইটা হচ্ছে আপনার পিভি ফ্যাক্টরের মান দরকার হয়। আমাদের অঙ্কে কি একটা মানও দেওয়া আছে? না, এক্ষেত্রে আপনি কি না করবেন? ভাইয়া, পিভি ফ্যাক্টর এক্ষেত্রে আপনি বের করতে। ভাই আমি তো লেটে জয়েন হয়েছিলাম, প্রথমটুকু আমি বুঝতে পারিনি। প্রথমটুকু বুঝতে পারেননি? আচ্ছা, ফারিহা আক্তার আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। হ্যাঁ আপু, আপনি বলেন তো, ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে হলে আমাদের তো দুইটা এনপিভি দরকার হয়, তাই না? আপনি তো জানেন, এটা না কি ভাইয়া, জানেন যে আমি আগের ক্লাস টোটালি করতে পারিনি আর। আগের ক্লাস টোটালি করেননি এবং রেকর্ডও দেখেননি, তাই তো? হ্যাঁ, রেকর্ডটা আজকে আজকে দেওয়া হয়েছে, তো ওই জন্য আমি সময় পাইনি। আর আজকেও লেটে জয়েন্ট হয়েছি, অনেকটাই লেটে। আচ্ছা আচ্ছা, ওকে আপু, তাহলে আপনার বলতে হবে না। আচ্ছা, ফারজানা আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া শুনতে আইস, পাচ্ছি। হ্যাঁ, ফারজানা আপু, আপনি কি আজকের অঙ্কটা কি সম্পূর্ণ বুঝতে পেরেছেন? ভাইয়া আজকে আমার ফার্স্ট ক্লাস ছিল। ও, আজকেই আপনার ফার্স্ট ক্লাস ছিল, তাই এটা তো আর ভালো হয়েছে। আপনি কি আজকের ক্লাসটা বুঝতে পারছেন সম্পূর্ণ? জি ভাইয়া বুঝছি। তাহলে আপনি মানে একটু রেসপন্স মোটামুটি। করুন যে ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে গেলে হচ্ছে আমাদের দুইটা এনপিভি দরকার হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। আজকের ক্লাস অনুযায়ী হচ্ছে আপনি আনসার করবেন। তো আমাদের এখানে দুইটা এনপিভি নির্ণয় করার জন্য দুইটা পিভি ফ্যাক্টরের দরকার হয়, আমাদের এখানে একটা পিভি ফ্যাক্টরও দেওয়া নেই। এই ক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা ধরে নেব। ধরে নেব। প্রথমে একটা ধরবো, মনে করেন আপনি প্রথমে একটা 10% ধরলেন, ধরার পরে এটা ক্যালকুলেশন করে দেখলেন যে এনপিভিটা পজিটিভ এসেছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে মানে বাড়াই নেব চার, মানে চার খরচটাকে বাড়াতে বাড়াই হবে, নেব। 4 গুণ বাড়িয়ে নিব। আর আর যদি যদি এনপিভি আহ, মাইনাস ফিগারে আসে সেই ক্ষেত্রে কি করব? খরচটাকে কি করব সেই ক্ষেত্রে? কমাই নিব। যদি মনে করেন আপনার এনপিভি কমাবো, কমাবেন কত গুণ? তিন চার থেকে গুণ। 4 গুণ কমাতে হবে। 3 থেকে 4 গুণ কমাতে হবে, হ্যাঁ অ্যাকচুয়ালি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আজকে এই ক্লাসটা এই পর্যন্তই শেষ থাকুক, কিন্তু এখন লাস্ট আমার একটা কথা হচ্ছে